40% ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানার প্রস্তাব। চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত 5, আহত 2 জন। চুয়াডাঙ্গায় নর্দমা আর সড়কের বেহাল দশায় দুর্ভোগ পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা, দ্রুতই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং টিসিবি পণ্যের স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিললেও নানা অনিয়মের অভিযোগ, দীর্ঘ লাইনে দুর্ভোগে দুর্বল ও বয়স্করা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি কাজী শাহরিন। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনে কোনো আসনে 40% নিচে ভোট পড়লে দিতে হবে পুনর্নির্বাচন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ এবং না ভোট ফিরিয়ে আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করবে বলে প্রত্যাশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্বের প্রতিবেদনে আজ প্রথম কিস্তি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবিত অসংখ্য সুপারিশের মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংসদের উচ্চকক্ষের নির্বাচন। ইতোমধ্যে পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে ত্রুটিপূর্ণ বিবেচনায় আগের ইভিএম পদ্ধতি বাতিলে রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইভিএম নিয়ে কারসাজি করা যেত, মতামতের ভিত্তিতে এটা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের ব্যাপারে ঐক্যমত্য ছিল না, তাই এটা ব্যবহার না করার আমরা সুপারিশ করেছি যে অন্তত 40% মানুষ যদি ভোট প্রদান না করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা এ ব্যাপারে প্রশ্ন থেকে যায়। তো আমরা 40% ন্যূনতম ভোটার হারের কথা আমরা সুপারিশ করেছি। গণপ্রদত্ত আদেশ আরপিও সম্পূর্ণ হয়েছে, তখন না ভোটের বিধান ছিল, কিন্তু এই না ভোটের বিধান বাতিল করা হয়েছে। তো আমরা মনে করি যে এটা আবার ফিরে আসা দরকার। এদিকে নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তাই দলীয় ব্যক্তি হবেন রাষ্ট্রপতি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং একই ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো সম্মত হয়নি, তাই নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হবে সেটা আশা করা যায় না। এটা দলীয় ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হবে। আমাদের প্রধানমন্ত্রীরা যে মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, যে রাশন জাতদের থেকে বেশি ক্ষমতাধর, তো এর ক্ষমতায় লাগাম টানা দরকার। তা না হলে কিন্তু ক্ষমতার একটা বৈশিষ্ট্য হলো ক্ষমতা সেখানে ক্ষমতা কুক্ষিগত হয়, ক্ষমতার ব্যবহার হয়। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবেন না, যদিও এ ব্যাপারে কিছু কিছু দল তাদের দ্বিমত প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ 2 মেয়াদ নির্ধারিত করার ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধানের ব্যাপারে একমত সবাই। এছাড়া সংসদে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনে কয়েকটি দল রাজি হলেও দ্বিমত রয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার, সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন করার সেই প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আইসিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 5টি দেশের 7 শহরে অনুসন্ধান চালিয়ে এর তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরে সিআইসি। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সমন্বয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিগত সরকারের আমলে 2001 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে বিষয়টি জানা গেছে। এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকালে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহ সিটিগেট এলাকায় ভোর 4:55 পিকআপ ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ ঘটনায় 5 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন 2 জন। চুয়াডাঙ্গা পৌরসভায় ড্রেন ও সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় দুর্ভোগে পৌরবাসী। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ লাঘবে 4 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চুয়াডাঙ্গা পৌরসভার ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা এখন নাগরিক দুর্ভোগের প্রধান উৎসে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের ড্রেনগুলো উপচে পড়ে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। অনেক সময় বাসাবাড়িতেও ঢুকছে পানি, ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে রোগ জীবাণুর ঝুঁকিও। তাছাড়া কোথাও সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ড্রেন ভেঙে পানি ছড়িয়ে পড়ছে রাস্তায়। ড্রেনের মুখে আবর্জনার স্তূপ জমে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। এ অবস্থায় জনদুর্ভোগ চরমে। রাস্তায় অবস্থা চলা থেকে গ্রামের রাস্তা অনেক রাস্তাঘাট দেখে মনে হয় 3য় শ্রেণীর পৌরসভা থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এই পানিবন্দির কারণে এখানকার অনেক ছাত্রছাত্রী আছে, তারা যে স্কুলে যেতে পারছে না। বাড়ির ভিতরে যে ড্রেনে পানি যাচ্ছে, ছাগল মাগল ছেলে পিলে নিয়ে খুবই কষ্ট আছে, রান্না খাওয়া আমাদের হয়নি। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ লাঘবে প্রায় 4 কোটি টাকার কাজ শুরু হয়েছে। এসব কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। আমরা এই ভাঙ্গাচোরা রাস্তাগুলোকে মেরামত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দ্রুতই এই রাস্তাগুলি সাময়িকভাবে মেরামত করে দেব। এছাড়া আমাদের প্রায় 4 কোটি টাকার মতো যে রাস্তা এবং ড্রেনের কাজ টেন্ডার করেছিলাম, সেগুলো প্রায় 80% সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গাবাসীর যে সাময়িক ভোগান্তি, চলাচলের যে ভোগান্তি, সেটা দূর হবে। দুর্ভোগ লাঘবে নামমাত্র প্রকল্প নয়, স্থায়ী সমাধানের দাবি পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। নওগাঁ থেকে রাজশাহী সড়কের মান্দা উপজেলার ফেরিঘাট বাইপাস সড়ক নির্মাণ কাজ প্রায় শেষের পথে। 30 কোটি টাকার ব্যয় সরু এই সড়কটি বর্তমানে 34 ফিট প্রশস্তকরণের কাজ চলছে। তাতে স্বস্তি ফিরেছে এ রুটে চলাচলকারী সহ স্থানীয়দের মাঝে। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নওগাঁ থেকে রাজশাহী সড়কের মান্দা উপজেলার ফেরিঘাট বাইপাস সড়কটি সরু হয়ে 2টি বড় যানবাহন পাশাপাশি চলতে গিয়ে প্রায় ঘটত দুর্ঘটনা। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সড়কটির প্রশস্তকরণের কাজ চলমান। 30 কোটি টাকা ব্যয়ে সরু এই সড়কটি 34 ফিট প্রশস্তকরণের কাজ বর্তমানে প্রায় শেষের দিকে। মরণফাঁদ নামক সড়কটির প্রশস্তকরণের কাজে স্বস্তি ফিরেছে সড়কে চলাচলকারী পথচারী চালক ও স্থানীয়দের মাঝে। আর জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ চলছে জানালেন ঠিকাদার। আমরা আশা করছি খুব দ্রুত আমরা আমাদের সকল কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব, যাতে মানুষ উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। বর্তমানে এই রাস্তা অনেক প্রশস্ত করেছে, এতে করে আমরা দেখতেছি যে এখানে অনেক উন্নয়ন হচ্ছে। আন্ডারপাস হওয়াতে মনে করেন যে দুর্ঘটনাটা কম হইতেছে। রাস্তাটি অনেক প্রশস্ত হয়েছে, জনগণ অনেক সুবিধা ভোগ করছে। রাস্তায় চলাচল খুব সুবিধা হয়েছে আমাদের। নওগাঁ সড়ক বিভাগের উপনির্বাহী প্রকৌশলী জানান, এই সড়কটি প্রশস্ত হলে নওগাঁ জেলার কৃষক তাদের পণ্য সহজে পরিবহন করার পাশাপাশি সবাই উপকৃত হবেন। রাস্তাটি নির্মাণের ফলে যে এখানকার যে কৃষি প্রধান অঞ্চল নওগাঁ, সাধারণ জনগণ আছে, কৃষক আছে, তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়ামতপুর হয়ে মান্দা হয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজধানী
এবং অন্যান্য জেলায় তাদের যে উৎপাদিত পণ্য অতি দ্রুত সময়ের মধ্যে। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত হওয়ায় স্বস্তিতে এই রুটে চলাচলকারী সহ জেলার সব শ্রেণী পেশার মানুষ। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। ঊর্ধ্বমূল্যের বাজারে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিলেও কেনাবেচা কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছেন এমন অভিযোগও করেছেন অনেক ক্রেতা। আবার হুড়োহুড়ির কারণে দুর্বল ও বয়স্ক ব্যক্তিদের অনেকেই পণ্য না পেয়ে ফিরছেন খালি হাতেই। সুরেয়া মুন্নির প্রতিবেদন। উচ্চ মূল্যের বাজারে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিয়েছে সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্য। তাই সস্তায় সয়াবিন তেল, চিনি ও মসুরির ডাল কিনতে নির্ধারিত স্থানে ভিড় করেন তারা। সিরিয়ালে মেনটেন করে দাঁড়াইছি, আর যারা নিয়েছে তারা ওই যে আবার মারামারি করতেছে, এগুলো নিয়েই একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, হাতাহাতি। আমাদের জন্য সরকার এই বরাদ্দটা নিয়ে আসছে, সবাইকে সম পরিমাণ নেওয়া উচিত। একজন কত বারবার লাইনে দাঁড়ায় নেওয়া লাগবে, এটা কোনো মানে আছে? চাল, তেল, ডাল এরই হলে আর কিছু লাগে না। পণ্যবাহী ট্রাক আসতেই শুরু হয় হুড়োহুড়ি, ধস্তাধস্তি। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে না পেরে ক্ষোভ জানান। দুর্বল ও বয়স্ক ব্যক্তিদের অনেকেই ফিরে যান খালি হাতে। 100 টাকার ডিফারেন্সের জন্য এখানে এসে যুদ্ধ করব? হ্যাঁ, এই কি আমাদের কপাল? আমরা সারা দিন কাইনেছি, একটা কি পাবো না? ওরা ঢুকে নিয়ে আবার ঢুকতেছে। আয়া সিরা ঢুকেছে হঠাৎ করে, পিছন থেকে যাবে, আমি একদম ছিলেন না, তো কি করলো, এই ধাক্কাধাক্কি শুরু। আমি ছিলাম, এখানে ছিলাম না। বাজারটা নিয়ন্ত্রণ আসে, কিন্তু আমাদের এই লাইনটা ধরা লাগে না, আমরা বহুত কষ্ট করতেছি। একজন ভোক্তা 115 টাকা দরে সর্বোচ্চ 2 লিটার তেল, 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 80 টাকায় 1 কেজি চিনি কিনতে পারছেন। 450 টাকা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। রবিবার বিকেলে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 7 কোটি টাকার অবৈধ সম্পদ ও $2.5 লাখ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। এদিকে শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনে লিখে টাকা ফ্ল্যাট নেয়ার ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব আহমদ আকবর সোবহান এবং তার স্ত্রী দুজনে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। কলেজটির 3টি ভবনের অবস্থায় চরম ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। বিকল্প না থাকায় এসব ভবনেই চলছে প্রাত্যহিক কার্যক্রম। অন্যদিকে জায়গা সংকটের কারণে নির্মাণ করা যাচ্ছে না নতুন ভবন। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জরাজীর্ণ ভবনেই চলছে পিরোজপুর সরকারি মহিলা কলেজের পাঠদান কার্যক্রম। ক্লাস চলাকালীন সময়ে প্রায় খসে পড়ে পলেস্তারা। এছাড়া গ্রন্থাগার সহ 9টি প্রশাসনিক কক্ষের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে এইসব কক্ষে ঝুঁকি নিয়েই চলছে সব কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থীরা জানান, প্রতিনিয়ত আতঙ্কের সাথেই ক্লাস করতে হয় তাদের। জায়গা সংকটের কারণে হচ্ছে না নতুন ভবন। আমাদের ক্লাসে বিভিন্ন জায়গায় প্লাস্টার ভাঙে, বিভিন্ন সময় মাথায় ভেঙে পড়ে এবং ফ্যান ঘোরানোর সমস্যা হয়। হোস্টেলের যে জানালা অধিকাংশ জানালাই ভাঙা, জানালা নেই বললেই চলে, জানালার কোনো পার্ট নেই। বর্ষাকালে বেশি সমস্যা হয়, বা বৃষ্টির পানিগুলো সব আর কি ভেতরে আসে, বেড ভিজে যায়। আমাদের একটা নতুন ভবন আসছে, 6 তলা একটা ভবন, কিন্তু আমাদের জায়গা সংকটের কারণে হচ্ছে না। ভীমের রড বেরিয়ে গেছে, কলামগুলো খুব দুর্বল হয়ে গেছে। এখানে আমরা ঝুঁকিতে ক্লাস নিচ্ছি। এখানে আমাদের জায়গারও খুব অভাব। জায়গার সংকটের কারণে আমরা এখানে যে ভবনগুলো আসে, সরকারি বরাদ্দ ভবনগুলো আমরা করতে পারতেছি না। এদিকে কলেজের পাশেই রয়েছে সরকারি খাস জমি। তাতে ভবন নির্মাণের অনুমতি পেলেই কলেজের এমন দুর্দশা ঘুচবে বলে জানালেন অধ্যক্ষ। কলেজের পার্শ্ববর্তী 53% পতিত জমি, যেটি সরকার কলেজের নামে বরাদ্দ দিলে সেখানে নতুন ভবন স্থাপন করা সম্ভব, এবং সেই লক্ষ্যে আমি জেলা প্রশাসক বরাবরে ওই মত বিনিময় সভার রেজুলেশন মাফিক জেলা প্রশাসক বরাবরে এই 53% জমির জন্য আবেদন করি কলেজের নামে এই জমি বরাদ্দ দেওয়ার জন্য।
ঝুঁকিপূর্ণ এইসব ভবন সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সলগা থানায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাগাইছড়ি উপজেলাবাসী। বিএনপির রাষ্ট্রকাঠামো ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তীব্র পানি সংকটে বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে। জামালপুরে নারী সাংবাদিক ফারজানা আক্তার সবুজাকে নির্যাতন ও জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান ফাবেল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার ত্রিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১৭২ জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ কামরুজ্জামান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। বন্যা ও ভূমিধসে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে এক সপ্তাহে ৩৫০ মানুষের মৃত্যু হয়েছে। ভূমিধস ও প্রবল পানির তোড়ে অসংখ্য গ্রাম পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্গতদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে সরকার। বিস্তারিত ঐশী আলমের ডেস্ক রিপোর্টে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে লন্ডভন্ড পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালুচিস্তান ও আজাদ কাশ্মীর। গেল দুদিনেই প্রাণ গেছে ২৫০ মানুষের। এক সপ্তাহে এ সংখ্যা ৩৫০। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জিও নিউজের তথ্য মতে শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মারা গেছেন ৩২৮ জন। ঘরবাড়ি, দোকানপাট সহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মানবেতর দিন কাটছে বুনের, সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহরা, সাংলা ও বটগ্রাম এলাকার হাজারো মানুষের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতদের দাফন ও জানাজার জন্যও কিছু গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। চিকিৎসা সরঞ্জাম, শয্যা ও জনবল সংকটে আহতদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গিলগিট বালুচিস্তানে ১২ এবং আজাদ কাশ্মীরে মারা গেছে ১১ জন। উদ্ধারকারী সংস্থার তথ্য মতে শুধু বুনের জেলার একটি গ্রামেই কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দুর্গতদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম চালু করছে সরকার। হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। ঐশী আলম, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে। কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লুট। ছিনতাই মামলায় ১১০৮ আসামি জামিনে মুক্ত। দৈনিক ইত্তেফাক। পাচারের অর্থে বিদেশে গড়া ৪০,০০০ কোটি টাকার সম্পদ ও ৩৫২ পাসপোর্টের সন্ধান। শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান। সমকাল। ভোটে ৩ ক্যাম্পাস সরগম, নড়বড়ে ছাত্রদল নীরব। এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা। দেশে যেন চরমপন্থা ও মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন। ধ্বংসের পথে ৫ শতাধিক শিল্প কারখানা।
ভোট প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। আইন শৃঙ্খলায় দুর্বলতা থাকলেও দুশ্চিন্তা নেই। বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী। যুগান্তর, থানা ফাঁড়ি লুট, উদ্ধার হয়নি 1350 অস্ত্র। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ। চাঞ্চল্যকর অডিও ফাঁস, আন্দোলন দমাতে হাসিনাকে ইনুর ফোন। দ্য ডেইলি স্টার, মানি লন্ডারিংস, NBR traces 40,000 crore in assets abroad. BNP reaching out to Hefazot and others. এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 40% ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের, প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানার প্রস্তাব। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত 5, আহত 2 জন। চুয়াডাঙ্গায় নর্দমা আর সড়কের বেহাল দশায় দুর্ভোগে পৌরবাসী, সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা, দ্রুতই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং টিসিবি পণ্যে স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিললেও নানা অনিয়মের অভিযোগ, দীর্ঘ লাইনে দুর্ভোগে দুর্বল ও বয়স্করা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।